শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে News24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দেশে ফের বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি। টানা 4 মাস কম থাকার পর জুলাই আবার ঊর্ধ্বমুখী এই সূচক। জুলাই খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক অস্থিরতায় এই মূল্যস্ফীতি বাড়ার বড় কারণ। বিস্তারিত মরিয়ম আজিজ মরিনের প্রতিবেদনে। ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে নিত্যপণ্যের বাজার ছিল কিছুটা নিম্নমুখী, অন্তত সরকারের পরিসংখ্যানে। দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির লাগাম টানতে পেরেছিল সরকার। ফলে 5 মাসে সার্বিক মূল্যস্ফীতি প্রায় 10% থেকে কমে জুন মাসে নেমে আসে 8.5%-এর নিচে। আশা করা হচ্ছিল পরের মাসগুলোতে তা আরও কমে আসবে। ডিসেম্বর নাগাদ নেমে আসবে 6%-এর ঘরে। কিন্তু সে আশা পূরণ হয়নি, বরং পরের মাসে বেড়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.55%, যেখানে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 7.56%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.38%। বাজার ঘুরে দেখা গেছে চাল, সবজি, মাছ সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। বাজারে যে জিনিসপাতির দাম বেশি, সেই সময় আমরা রোজগার করতে পারিনি, আয় উন্নতি করতে পারিনি। একটা কলম কিনতাম আগে হচ্ছে 10 টাকা দিয়ে, সেটা দাম এখন হয়ে গেছে 12 টাকা। দ্রব্যের মূল্যটা হচ্ছে কি মূল্যস্ফীতিটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সো সেই তুলনায় তো হচ্ছে আর আমাদের আয়টা নেই। দেশের রিজার্ভ যখন ঠিক থাকবে তখন আপনি সবকিছু, দেশের ইনফ্লেশন সবকিছু কন্ট্রোলে থাকবে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বাজারে সরবরাহ ঘাটতি থাকায় দাম বেড়েছে পণ্যের। বর্ষাকাল তো, বর্ষাকালে জিনিসের পত্র দাম বেশি থাকবেই। চতুর্দিকে আপনার পানি, গ্রাম সাইডে পানি ছাড়া কিছু নেই। আমাদের মার্কেটে লাগবে চাহিদা হলে 100 কেজি, 30 কেজি, বাকি 70 কেজি শর্ট। কিন্তু মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না সাধারণ মানুষের আয়। তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। ফলে ক্রমেই বাজারের ব্যাগ ছোট হয়ে আসছে তাদের। আমাদের যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক নিশ্চয়তা না আসছে, যতদিন পর্যন্ত বিনিয়োগের স্থবিরতা না কমছে, ততদিন পর্যন্ত সাপ্লাই বাড়বে না, বিনিয়োগ বাড়বে না, আনএমপ্লয়মেন্ট কমবে না এবং মন্দা কমবে না। এবং মন্দা না কমলে মুদ্রাস্ফীতিও কমবে না। গেল 4 মাসে খাতা কলমের মূল্যস্ফীতি কম থাকলেও দেশে আবার বেড়েছে মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন এই ধারা বহাল থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আরো চাপ তৈরি করবে। মরিয়ম আজিজ মরিন, News24, ঢাকা। দর্শক, মূল্যস্ফীতি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে সবজির দাম যেভাবে বাড়ছে বা অন্যান্য পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেটি কি স্বাভাবিক মনে করেন কিনা? এখানে কি সরবরাহের কোনো ঘাটতি আছে, নাকি আসলে সবসময় আসলে যেটি আপনারা বলে থাকেন বা সবাই বলে থাকে বাজার সিন্ডিকেট, সে বাজার সিন্ডিকেট কি হঠাৎ করে অনেক বেশি সক্রিয় হয়ে উঠলো কিনা? এই ধরনের উৎপাদিত পণ্য, তার মধ্যে পার্থক্য আছে, সরবরাহ ব্যবস্থায় পার্থক্য আছে। যেমন চাল, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে চাল নেই। চালের বাজার গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 16% বেশি। তো এইটা এই সময় খুব স্বাভাবিক না, কারণ 1 থেকে 1.5 মাস আগে বোরো ধান কাটা হয়েছে এবং বোরো ধান হলো চালের ক্ষেত্রে সবচেয়ে বড় চাল সরবরাহকারী ধান। তো এইখানে চালের দাম এখন যে এই বছর বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে, তাছাড়া সরকারের গোদামে প্রায় 19 লাখ টন চাল আছে, যেখানে মোট খাদ্যশস্য 21.5 লাখ টনের মতো। মোটামুটি ভাবে এটা একটা ভালো মর্যাদা আমরা বলতে পারি। তারপরে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমছে। সবকিছু মিলে এখানে প্রভাবটা এত বেশি নেতিবাচক হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে তো চালের দাম বাড়ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে চালের সরবরাহ সংকট এটা
দায়ী না, কিন্তু যে সাপ্লাই চেইন সমস্যা এবং সরবরাহটা খুব বেশি স্বাভাবিক না। কারণ এটা আমরা জানি যে আমাদের ব্যবসায়ী এবং চাতালের মালিক, বড় কর্পোরেট হাউস, এগুলোর পর্যায়ে প্রায় 1 কোটি টন চাল মজুদ থাকে, যেখানে সরকারের গোদামে মাত্র 19 লাখ টন চাল মজুদ আছে। তো এই পরিপ্রেক্ষিতে সরকার ইচ্ছা করলেই বাজার থেকে নিয়ন্ত্রণ করতে পারে। বাজারটা মোটামুটি ভাবে নিয়ন্ত্রিত হয় ব্যবসায়ীদের মাধ্যমে। কাজে এই ক্ষেত্রে ব্যবসায়ীরা কারসাজি করে এবং চালের দাম বলা হয় যে ধানের দাম বেড়ে গেছে, ধানের দাম বেড়ে গেছে, এইটা তো কথাটা। কারণ এখন থেকে 1 মাস আগেই ধান যখন কাটা হয় তখনই কৃষক ধান বিক্রি করে দেয় এবং এর বৃহদাংশই আমাদের চাতালের মালিক এবং ব্যবসায়ীরা কিনে। এবং এখন তো ধান আছে ব্যবসায়ীদের কাছে, কাজে যদি মূল্য বাড়ে এবং তারা যদি মূল্য বাড়ায় তাতে বেনিফিটেড হয়। এটা একটা অজুহাতের মাধ্যমে চালের দামটা বাড়াচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা এর সঙ্গে সবজির যে শাকসবজির কথা যে আপনি বললেন, তার একটা ভিন্ন অবস্থা, এখানে তারতম্য আছে। কারণ সবজি সাধারণত আমরা জানি যে রবি মৌসুমে শীতকালীন সবজি যেটাকে আমরা বলি সেটা খুব প্রচুর থাকে, এবং শীতকাল যখন চলে যায় তখন গ্রীষ্ম মৌসুম আসে। বিশেষ করে এখন বর্ষা মৌসুমে সবজির সরবরাহ অনেকটাই কম, এবং সবজির সরবরাহ যখন কম তখন স্বাভাবিকভাবেই সবজির দাম বাড়তে পারে। আরেকটি বিষয় হলো যে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি যখন হয় তখন সবজি অনেক জায়গায় সবজিতে পানি লেগে যায় এবং সবজি পচে যায়। তো এই সব কারণেও সবজির দামটা বেড়ে থাকতে পারে। জাহাঙ্গীর আলম, আপনার কাছে আবারও আমরা ফিরবো। আমরা একটু রাজধানীর কারণ বাজারে যেতে চাই। সেখানে একটি হোটেলে এইচএসবিসি রপ্তানি ট্রফি প্রধান অনুষ্ঠান চলছে। সরাসরি চলে যাচ্ছি এইচএসবিসির প্রধান নির্বাহী সেখানে কথা বলছেন, আমরা তার বক্তব্য শুনে আসি। আমরা যেতে চাই রাজধানীর কারণ বাজারে, সেখানে এইচএসবিসি রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান চলছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমাদের এন্টারপ্রেনারও সেই লক্ষ্যে কাজ করছেন। তো এই 3টি জিনিসকে যদি আমরা একটু এগিয়ে নিতে পারি, এই লক্ষ্যে আমাদের এই ক্যাটাগরিগুলোকে ধরা হয়েছে। আজকে আমরা কিছু সাজেশন পেয়েছি আমাদের 2জন পথিতযশা এন্টারপ্রেনারের কাছ থেকে, আমরা সেগুলি মাথায় নেব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সব প্রশ্নের উত্তর দিতে পারবো সেটা বলবো না, কিন্তু চেষ্টা করব। তো আমি এখানে আজকে শেষ করিয়ে নেব, আপনি আপনার ক্যাটাগরিগুলোকে বলেন। আর এইচএসবিসির কথা না বললে তো ঠিক হবে না। মানে আমরা আসলে লার্জেস্ট ট্রেড ব্যাংক বাংলাদেশের। আমরা মোটামুটি ভাবে মানে বাংলাদেশের এক্সপোর্টের 10% আমরা হ্যান্ডেল করে থাকি। সেটার জন্য যে আপনাদের সবার সহযোগিতা এটা সম্ভব হয়েছে। আমরা 1996 সালের ডিসেম্বরে যাত্রা শুরু করি বাংলাদেশে, আর এবছর আমাদের 160 বছর গ্রুপ হিসেবে, কিন্তু বাংলাদেশ 1996 সালে শুরু করেছি। এবং এই আজকে যে অবস্থানে এসেছি তা শুধুমাত্র আপনাদের, আমাদের গ্রাহকদের, আমাদের শুভানুধ্যায়ীদের সবার প্রচেষ্টায় আমরা আসলে এই অবস্থানে আসতে পেরেছি। আপনারা আপনাদের এই সাপোর্টটা জারি রাখবেন এবং আমাদেরকে বলবেন যে আমরা আসলে আর কিভাবে আর একটু ভালো করতে পারি। সমস্ত আয়োজনে কিছু না কিছু ভুল থাকবে, ত্রুটি থাকবে। এই ভুল ত্রুটিগুলি আপনারা উল্লেখ করবেন আমাদেরকে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাই। Thank you, Mahbub bhai. As Mahbub bhai mentioned, দর্শক, এইচএসবিসি রপ্তানি ট্রফি প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলনের কথা বলছিলেন এইচএসবিসির প্রধান নির্বাহী মাহবুবুর রহমান। আমরা আবারও আলোচনায় যেতে চাই। আমাদের সাথে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে আলোচনায় যাব, তার আগে আমাদের কাছে একটি সবজির বাজার নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে। ফরিদপুরের বাজারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে সবজির দাম। ভোক্তা পর্যায়ে বৃদ্ধি পেলেও পাইকারি বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে হাত বদলে বেড়ে যাচ্ছে কয়েক গুণ। এমন বাস্তবতায় বাজার মনিটরিংয়ের যথাযথ ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। তবে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার কথা জানালো জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাকডাকা
সকাল ভোর থেকে হাট ডাকে ব্যস্ত ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ পাইকারি সবজি হাট। সবজি নিয়ে ভোরেই হাটে হাজির হন কৃষক, তাদের থেকে কিনে নেন পাইকাররা। পাইকারি বাজারে কৃষক পর্যায়ে প্রতি কেজি পটল 55 টাকা, ঢেঁড়স 50 টাকা, চিচিঙ্গা 40 টাকা, করলা 60 টাকা করে বিক্রি হলেও খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে একই সবজি প্রকার ভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। শুধু সবজিই নয়, জেলার উৎপাদিত মরিচ ও পেঁয়াজের বাজারেও একই অবস্থা। পাইকারি বাজারে 2200 থেকে 2300 টাকায় পেঁয়াজ বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 2800 থেকে 3200 টাকায়। আর প্রতি কেজি মরিচের দাম পড়ছে 280 টাকা। 35% বইতে 18 কেজি পটল হয়েছে, বেশি 70 টাকা কেজি, কিন্তু খরচের পয়সা ওঠে না। ওষুধ সার এগুলো দিতে গেলে আমাদের দেখা গেল যে খরচ করি, অবদের আমাদের দেখা গেল আমরা সংকটে পড়ে যাই। খেতে মাল আনি, আমরা তেমন টাকা পাই না, যারা কিনে নিয়ে খুচরা বিক্রি করে ওদের লাভ। হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ভোক্তা। সবজির অবস্থা তো ভয়াবহ, 2 দিন আগেও বেশ মোটামুটি কিনা যেত, এখন যে অবস্থা তো কিনার ভয়াবহ অবস্থা। সবকিছুর ক্রয় ক্ষমতার বাইরে, সবকিছুর দাম বেশি, 100 টাকার নিচে কোনো তরকারিই নেই। এদিকে চাহিদার তুলনায় বাজারে সবজি সরবরাহ কম থাকায় মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিক্রেতারা। আমদানি বাজারে কম হওয়ার কারণে আমাদের পেঁয়াজের বাজার একটু বেশি, আমাদের বেশি দামে কিনে বেশি বিক্রি হতেছে। সবজি সরবরাহ কমছে, আমরাও কিনতে পারতেছি না, বাজারে এসে পাইতেছি না, কম আসতেছে, কম বেশি দামে কিনতে হইতেছে আর বেশি দামে বিক্রি করা লাগতেছে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানায় জেলা ভোক্তা অধিকার। তারা অধিক মূল্যে পণ্য বিক্রয় করছে বা বাজারে অস্থিতিশীলতার চেষ্টা করছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। শুধু আশ্বাস নয়, বাজার মনিটরিং জোরদারের মাধ্যমে নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের হাতের নাগালে থাকবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা দেখছিলাম যে বাজারে আসলে সবজির দামের কি অবস্থা এবং সাধারণ মানুষ বেশি দাম দিয়ে কিনছে, কিন্তু কৃষক আসলে মূল্য পাচ্ছে না। এই প্রতিবেদনে সেটি উঠে এসেছে। আমরা আলোচনায় ফিরতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম আছেন আমাদের সাথে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি যেটি বলছিলেন যে বাজারে সবজির যে সংকট বা দাম বৃদ্ধির পেছনে বর্ষার একটি কারণ, অন্যান্য কারণ, কিন্তু এই যে চিত্রটি আমরা দেখলাম যে বাজারে যে দামে বিক্রি হচ্ছে, কিন্তু কৃষক আবার তাদের উৎপাদন খরচও উঠাতে পারছে না, এই যে একটি অবস্থা, এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের কি কোনো উপায় আছে কিনা? আমি যে কথাটি বলছিলাম সেখানে ফিরে যাচ্ছি। বাজারে সবজির দাম তখনই বাড়ে যখন মোটামুটি ভাবে সরবরাহ সংকট থাকে। কারণ আপনি যদি শীতকালীন সবজির কথা বলে, তখন দেখা যায় সবজির দাম অনেক কম, তখন কৃষকরা দাম পায় না এবং ভোক্তারাও অনেক কম দামে সবজি কেনে। কিন্তু যখন সরবরাহ সংকট থাকে, বিশেষ করে এই গ্রীষ্মকালীন সবজি এবং বর্ষা মৌসুমে, তখন এটা হয়। এই যখন সরবরাহ সংকট থাকে, তখনই বাজারে যে মধ্যস্বত্বভোগী যারা ব্যবসায়ী, অতি লোভী ব্যবসায়ী, তারা তখন কারসাজি করতে পারে এবং এইটা এখন করছে। যে কারণে আপনি আপনাদের রিপোর্টিং যিনি করেছেন তিনি বলছেন যে অলমোস্ট ডাবল ভোক্তা পর্যায়ে দাম এবং কৃষক পর্যায়ে যে দাম, সেই দাম আসলে তাদের উৎপাদন খরচটুকু আসে না। তো এই যে এই ফারাকটা যদি আমরা কমাতে চাই, তাহলে সবজির দাম অনেক কমবে। কিন্তু এইখানে ফারাকটা যদি কমাতে হয়, তাহলে এখানে যেমনি ভাবে সরকারের যেই সংশ্লিষ্ট বিভাগ, তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করা দরকার, ঠিক তেমনি ভাবে কিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়া যায় তারও ব্যবস্থা করা দরকার। আমাদের সরকারের সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে কৃষি বিপণন অধিদপ্তর আছে, তারা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করতে পারে এবং ঢাকা শহর সহ বিভিন্ন বিভাগীয় শহরে যদি কৃষকের বাজার এবং যেখানে সরাসরি ভাবে কৃষক তার পণ্য নিয়ে আসতে পারবে বা তার কোন মাধ্যমের অথবা কোঅপারেটিভের মাধ্যমে যদি কৃষক সরাসরি ভাবে নিয়ে আসতে পারে এবং সরাসরি ভাবে ভোক্তাদের কাছে বিক্রি করতে পারে, তাহলে হয়তো এটা অনেকটা সুবিধা কৃষক পাবে। আরেকটি জিনিস হলো যে আমরা মার্কেটিং কোঅপারেটিভের ব্যাপারে কথা বলি, কিন্তু এটা খুব গড়ে উঠছে না। তো এই ক্ষেত্রে মার্কেটিং কোঅপারেটিভ কিভাবে আমরা গড়ে তুলতে পারি এবং কিভাবে কৃষকের পণ্য সরাসরি ভাবে ভোক্তা পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি, এর জন্য আমাদের কাজ করতে হবে। এর জন্য কৃষি মন্ত্রণালয় আছে,
এবং কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, বিশেষ করে কৃষি বিপণন বিভাগ আছে, তাদের করণীয় আছে। এবং আমাদের যে বিএডিসির যে বিভিন্ন পণ্য, সেটা সরাসরি ভাবে বিএডিসির যে দোকানগুলো আছে শহরে, সেগুলোর মাধ্যমে বিক্রি করা হয়। ঠিক তেমনি ভাবে যদি কৃষকের বাজার যেটা এস্টাবলিশ করার কথা বলা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে, এটা যদি করা যায় তাহলে আমাদের কৃষক অনেকটাই ন্যায্য দাম পাবে এবং ভোক্তারাও অপেক্ষাকৃত কম দামে সবজি সহ বিভিন্ন কাঁচা পণ্য যেগুলো অতি সহজেই পচে যায়, পচনশীল পণ্য যেগুলো আছে, এগুলো কৃষক আমাদের ভোক্তারাও অনেক কম দামে বিক্রি করতে। আরেকটা জিনিস হলো যে এই যে দাম বাড়ে তার আরেকটা কারণ হলো যে পচনশীল। কারণ মাঠ থেকে সবজি নিয়ে এসে ঢাকায় বিক্রি করা এটা বেশ সময় সাপেক্ষ, সময় চলে যায় এবং এই সময়ের মাঝে সবজি পচনশীল 30 থেকে 35% সবজি পচে। এই ক্ষেত্রে এই পচনশীলতাটা যদি আমরা ইয়ে করতে পারি, জমাতে পারি, তাহলে হয়তোবা আমাদের অনেক 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 সমস্যা সমাধান করা যাবে। কাজে এখানের মধ্যে শুধু একদিকটা শুধু মনিটরিং করলে হবে না, আমাদের মনিটরিং এর সঙ্গে সঙ্গে আমাদের সরবরাহটা কিভাবে বাড়ানো যায়, সরাসরি করা যায় কৃষক থেকে ভোক্তা পর্যায়ে, এবং সেই ক্ষেত্রে কিভাবে আমরা সমবায়ের মাধ্যমে কৃষকদেরকে উৎসাহিত করতে পারি এবং সরাসরি ভাবে শহরে, বিভাগীয় শহরে, রাজধানীতে সবজি নিয়ে আসতে পারি। এই ধরনের কিছু উদ্যোগ, বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ এর পাশাপাশি বিষয় হলো জি, এর পাশাপাশি আরেকটি বিষয় আছে যে আমরা দেখি যে আমাদের যে উৎপাদিত সবজি বা ফলমূল যেগুলো পচনশীল, এর বড় একটি অংশ প্রায় 30 থেকে 40% অনেক ক্ষেত্রে, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে হয়তো আরও বেশি, যেটি আসলে নষ্ট হচ্ছে। অতিরিক্ত উৎপাদন হলে কৃষক লোকসান দিচ্ছে, আবার কম উৎপাদন হলে বাজারে সংকট দেখা দিচ্ছে। এই যে একটি চক্রের মধ্যে দিয়ে আমাদের এই খাদ্য ব্যবস্থাপনাটা যাচ্ছে, এটির আসলে টেকসই কোনো সমাধানের দিকে যাওয়ার সুযোগ কি সরকারের বা সক্ষমতা বাংলাদেশের এই যেই সাপ্লাই চেইন ব্যবস্থায় সেখানে আছে কিনা, এবং সেটি করার জন্য আসলে কি করা উচিত? মানে অনেক বড় ধরনের প্রকল্প দরকার নাকি আসলে ছোট ছোট বিষয়? কাছাকাছি বিভিন্ন অঞ্চলে এই ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যে সবজি তো দীর্ঘ সময় ধরে রাখা যাবে না, কিন্তু মোটামুটি ভাবে সাময়িক ভাবে সবজি ধরে রাখা এবং পচনশীলতা রোধ করা, এই ধরনের সবজি রাখার জন্য গোদাম তৈরি করা হচ্ছে। এবং ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় এই ধরনের গোদাম তৈরি করা হচ্ছে। এবং পেঁয়াজের কথা বলুন, পেঁয়াজের ক্ষেত্রে তো আমাদের অনেক পচনশীলতা এবং সেখানে 25 থেকে 30% পচনশীলতা, এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদি আমরা সাময়িকভাবে যদি পচনশীল পণ্য যদি সংরক্ষণ করতে পারি, তাহলে কৃষকের যে লোকসান, সেই লোকসানটা অনেক কমে যাবে, কারণ পচনশীলতা রোধ করা যায়। তো কাজেই যেমনি ভাবে বাজার মনিটরিং, তেমনি ভাবে পচনশীলতা অপচয় রোধ করা, এবং ঠিক একই সঙ্গে সরাসরি কৃষকের সঙ্গে ভোক্তাদের সংযোগ করা, এই কাজগুলো যদি করা যায় তাহলে নিশ্চয়ই আমাদের বাজারে অনেকটা স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। জি, সেই জায়গাটাতে মানে সরকারের কি এর বাইরে, ধরেন এখন ছোট ছোট যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এর বাইরে বড় ধরনের কোনো প্রকল্প নেওয়ার কি সুযোগ আছে কিনা, বা সেখানে সে ধরনের করলে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ওভারঅল যে সাপ্লাই চেইন, খাদ্যের যে সাপ্লাই চেইন, সেই খাদ্যের সাপ্লাই চেইনটাকে এটি নিরাপদ জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে, এবং যেখানে সরকারেরও একটি ভালো নিয়ন্ত্রণ থাকবে, সেখানে বড় কোনো প্রকল্প নেওয়ার সুযোগ। এখানের মধ্যে একটা জিনিস হলো যে আমাদের যে চালের ক্ষেত্রে আমি বলতে পারি যে চালের ক্ষেত্রে সরকার ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবছর 27 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম তৈরি করা হবে। যদি সরকার চালের ক্ষেত্রে যদি চালের মজুদ বাড়ায়, এবং এটা যদি কমপক্ষে 40 লাখ টন পর্যন্ত মজুদ করতে হয়, কারণ আমাদের 4 কোটি টনের মতো হলো চালের উৎপাদন বা তার চেয়ে বেশি, তো এর যদি 10% অন্তত মিনিমাম 40 লাখ টন ধারণ ক্ষমতা সম্পন্ন গোদাম যদি করে, এবং সেখানে যদি চাল সংরক্ষণ করে বিভিন্ন সময়ে আমন মৌসুমে এবং বোরো মৌসুমে যদি চাল যে সংরক্ষণ করা হয় সরকার সেটা যদি বাড়িয়ে 40 লাখ টন পর্যন্ত করতে পারে, তাহলে আমার মনে হয়
যে তারা মার্কেট ইন্টারভেনশনটা করতে পারবে ইফেক্টিভলি, এবং যদি ওপেন মার্কেট সেল যদি খুব বাড়ে তাহলে এটা প্রভাব বিস্তার করবে। এখন বর্তমানে চালের বাজার বাড়ছে, এখন এই পরিস্থিতিতে যদি খোলা বাজারে চাল বেশি করে বিক্রি করা হয় স্বাভাবিকভাবেই উচ্চ মূল্যে প্রভাব বিস্তার করবে এবং তার একটা পজিটিভ প্রভাব আমরা দেখব। ঠিক তেমনি ভাবে সবজির ক্ষেত্রেও সব সবজি যে সরকার ইন্টারভিন করতে পারবে তা না, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আলুর ক্ষেত্রে, তারপরে পেঁয়াজের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে হয়তো সংরক্ষণ সুবিধা সরকার নিজেরা সম্প্রসারিত করতে পারে এবং সেখানে অন্তত 10% অফ টোটাল প্রোডাক্ট তারা এটা কিনে নিতে পারে, সংরক্ষণ করতে পারে সাময়িক। তাহলে যে দাম পড়ে যাওয়া, সেই দাম পড়ে যাওয়াটা থেকে উৎপাদন মৌসুমে কৃষক রক্ষা পাবে। এবং যখন দামটা বেড়ে যায়, যেমন এখন পেঁয়াজের দাম বেড়ে গেছে, এবং এই দামটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমদানির উপর নির্ভর করছি। যদি সরকারের কাছে যদি 10 লাখ টন পেঁয়াজ জমা থাকতো তাহলে এখন, বা 5 লাখ টন পেঁয়াজ যদি জমা থাকতো তাহলে এখন যে এই উচ্চ মূল্য সে থেকে রোধ করতে পারতো ওপেন মার্কেট সেল। কাজে এই ধরনের পদক্ষেপ সরকার নেওয়া উচিত। আমাদের বিভিন্ন দেশে আমরা 20টা থেকে 25টা কৃষি পণ্য সংরক্ষণ করে সরকার, তো বাংলাদেশে তো শুধু ধান, চাল আর গম এটাই সংরক্ষণ করে, অন্য ফসল করে না। তো এখানে আমাদের যে সংরক্ষণশীল যে ধরনের শাকসবজি আছে এবং বিশেষ করে মশলা ফসল, পেঁয়াজ, রসুন, এগুলো যদি সরকার সংরক্ষণ করে তাহলে তার একটা ইতিবাচক প্রভাব নিশ্চয়ই বাজারে পড়বে। অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার সাথে নিশ্চয়ই আবারও পরবর্তীতে কথা হবে। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম মূল্যস্ফীতি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে। আমাদের সাথে ছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন সহ 10টি প্রকল্প গতকাল অনুমোদন পেয়েছে একনেকে। এর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 519 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, চলতি অর্থ বছরের জুলাই মাসে এটিপি বাস্তবায়নের হার 1%-এরও কম হয়েছে। 6,506 কোটি টাকা ব্যয়ে মোট 5টি নতুন প্রকল্প পাশ হয়েছে এদিন। চারিদিকে চলন বিলের থই থই পানি। বিলের মধ্যে 100 একর জমি নিয়ে স্থায়ী ক্যাম্পাস করতে চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা এর মধ্যে কয়েক দফা করেছেন সড়ক অবরোধ। অবশেষে মন গড়ল সরকারের। রবিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পে শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া স্থানে ক্যাম্পাস নির্মাণ ব্যয় ধরা হয়েছে 519 কোটি টাকা। বিল ভরাট, সেতু নির্মাণ, পানি প্রবাহ প্রতিরোধে বাঁধ নির্মাণে ব্যয় হবে 448 কোটি টাকা। সব মিলিয়ে মোট ব্যয় 967 কোটি টাকা। একনাকে প্রকল্প অনুমোদনের সংবাদে অনশন ভাঙে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। 9 বছর ধরে ভাড়া বাসায় চলা বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ঠিকানা মেলায় খুশি তারা। প্রায় 26 জুলাই থেকে আন্দোলন করতেছিলাম, এটা ছিল আমাদের অনশনের শেষ পর্যায়ে। একনাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি পাস হয়েছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী ক্যাম্পাস। আমাদের শিক্ষকরা সহ আমাদের সহযোদ্ধারা ছিল, সবাই আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং সবাই আমরা অনেক খুশি। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে 6,506 কোটি 50 লাখ টাকা ব্যয় হবে। আশা করছি যে গত বছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে, ডিবি বাস্তবায়নে প্রথমত দেরি হয়েছে, বাস্তবায়নের যতটুকু লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক কম আসলে বাস্তবায়িত হয়েছে। এই বছর তো আরো গতিশীল হওয়ার কথা। এছাড়া আরো 5 প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। তবে পুরো বাজেটের রূপরেখা না পাওয়া পর্যন্ত বার্ষিক উন্নয়ন সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ইচ্ছা করেই বাস্তবসম্মতভাবে রাখা হয়েছে আকারের দিক থেকে, কাজেই এটা পূর্ণভাবে বাস্তবায়িত হবে, এটা আমাদের লক্ষ্য। কাজেই আমরা সব মন্ত্রণালয়কে এখন তাগিদ দেব যে এখন তো এখনো অজুহাত
দেওয়া চলবে না। পুরো বাজেটের রূপরেখা ছাড়া তো আমরা উন্নয়ন, বার্ষিক উন্নয়নের কতদূর বাজেট পাবো সেটা বলা যাবে না। এবং আমাদের এটা পুরো বাজেটটাই অন্তত একটা রূপরেখা দিয়ে যাওয়া উচিত হবে নির্বাচিত সরকার আসার আগেই। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিকল্পনা, এনবিআর ও ব্যাংকিং খাতে 5টি প্রকল্পেরও কাজ চলছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এরই সাথে সময় হচ্ছে বিরতির। ফিরবো শেয়ার বাজার সহ অন্যান্য খবর নিয়ে। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। টানা 7 কর্মদিবস পতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে সামান্য উত্থানের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজারে গতি ফিরেছে। আজও বাজারের বেশ ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। 2 দিনে প্রধান সূচক ফিরেছে প্রায় 87 পয়েন্ট। এর আগে টানা 7 কর্মদিবসে সূচক হারিয়েছিল 222 পয়েন্ট। বাজার বিশ্লেষকদের মতে ধারাবাহিক পতনের পর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই উত্থান ইতিবাচক সংকেত। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা পতনের পর ধারাবাহিক 2 দিন উত্থান বিনিয়োগকারীদের নতুন করে আশা জাগাচ্ছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে সামনের দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হয়ে উঠবে। দর্শক, দেখে নিতে চাই আজকের বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি। যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি যে যেটি বলছিলাম, আসলে গতকাল থেকেই ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান 3টি সূচকই ঊর্ধ্বমুখী এবং ডিএসসি এক্স ইন্ডেক্স 21 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5423 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে 11.46 পয়েন্ট, অবস্থান 1184-তে। ডিএস 30-র অবস্থান 2102, বেড়েছে 6.3 পয়েন্ট। লেনদেনের পরিমাণও বেশ ভালো, 740 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দিন শেষে হয়তো সেটি 1000 কোটি কাছাকাছি চলে যেতে পারে। এবং লেনদেনে অংশ নেওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগ দাম বেড়েছে। 264টির দাম বেড়েছে, কমেছে 80টির এবং অপরিবর্তিত আছে 55টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, বাজার নিয়ে বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজিদুল ইসলাম। তিনি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সহসভাপতি। তার সাথে আমরা আলোচনায় যেতে চাই। জনাব সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। জানতে চাই যে আমরা 2 মাস ধরেই পুঁজিবাজারে বেশ ভালো পরিস্থিতি দেখেছি এবং এর মধ্যে গত 1 সপ্তাহ আবার আমরা দেখছি যে বেশ খানিকটা টানা পতন। এই টানা পতনের কারণ কি? আমরা বাজার কারেকশন হতে দেখি, কিন্তু একসাথে 7 দিনের যে পতন, সেটির পিছনে কি বিশেষ কোনো কারণ ছিল কিনা? ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। নিউজ 24 এর সমস্ত দর্শককেও ধন্যবাদ। আমরা আসলে আপনি যেটি দেখছেন যে মানে বিগত 1 মাসের কথা আপনি হয়তো বললেন, কিন্তু আসলে বাজারটা তো অনেক গ্লুমি অবস্থায় ছিল প্রায় গত 2 বছর ধরে। যেহেতু দেশে একটি টালমাটাল অবস্থা ছিল, ইকোনমিক অবস্থা ভালো ছিল না, এগুলোর কারণে আসলে স্টক মার্কেট বা পুঁজিবাজার সবসময়ই ইকোনমির আয়না, বা আমরা যেটাকে মিরর বলি, যে ইকোনমিতে যা হচ্ছে তার মিররটা কিন্তু পুঁজিবাজার। আপনি দেখেন যে ইকোনমিতে বর্তমানে যে স্বস্তি ফিরতে শুরু করেছে গত 2 বছর আগে থেকে, যে ধরনের পরিস্থিতিগুলো ছিল, বাজার কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছিল। আমরা হয়তো বিনিয়োগকারীরা বুঝতে পারছিলাম না যে কেন বাজার ডাউন ট্রেন্ডে যাচ্ছে। বাজার ডাউন ট্রেন্ডটা ছিল আসলে প্রকৃত অর্থে যে আমাদের বৃহৎ ইকোনমির যে খারাপ অবস্থা চলছিল, ব্যাংকিং সেক্টর বলেন বা অন্যান্য সেক্টর বলেন, আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলোর অবস্থা আস্তে আস্তে খারাপ ছিল। এই জন্যই আসলে ওইটারই প্রতিফলন ছিল পুঁজিবাজারে, বাজারের দরপতন, যেটা ছিল বাজারের অনাস্থার একটা জায়গা, যেখানে আমরা আসলে বায়ার খুঁজে পাচ্ছিলাম না। সেই সাথে আরেকটা বড় জিনিস ছিল যে আমাদের ডলার প্রাইস, যেটিকে আমরা এক্সচেঞ্জ রেট বলি, এক্সচেঞ্জ রেটটা আসলে টালমাটাল অবস্থায় ছিল। কোথায় গিয়ে দাঁড়ায়, এটি কি হয় না হয়, যেটির সাথে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণটাকেই সবচেয়ে বেশি নির্ভর করে। কারণ হলো, যখন বাজার এরকম ডলার মার্কেট যদি এরকম টালমাটাল অবস্থায় থাকে, তখন কখনোই ভালো বিনিয়োগ বা ফরেন বিনিয়োগ আসবে না। আর ফরেন বিনিয়োগকেই কিন্তু আমরা অনেক বড় বড় বিনিয়োগকারীরা ফলো করি। এটা মানে যেহেতু আমরা অনেক সময় ফলো করতে পছন্দ করি,
যেটির কারণে বাজার গত 2 বছর ধরে বাজারে পতন ধারায় ছিল। গত বছর যেটি হলো রাজনৈতিক একটি পট পরিবর্তনের মাধ্যমে আমরা এখন আশা করছি যে ইকোনমিতে স্বস্তি ফিরতে শুরু করেছে। আমরা যেটি দেখছি যে আমাদের গভর্নমেন্ট বরোয়িং রেট দিনকে দিন কমে আসছে, ব্যাংকের সুদের হার দিনকে দিন কমে আসছে, যেগুলোর প্রতিফলন আস্তে আস্তে কিন্তু আসলে পুঁজিবাজারমুখী টাকার ফ্লো হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং তাই হচ্ছে। যেটি আপনি একটু আগে বললেন যে গত 1 সপ্তাহ আগে প্রায় 222 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 222 পয়েন্টের মতো কমেছিল, কমে এই সপ্তাহে আবার সেটি 87 পয়েন্টের মতো বেড়েছে। আসলে এই যে এটি বাড়া যেটি, এটি হলো পুঁজিবাজারের একটি অন্যতম বিউটি, যে বাজার পড়বে, বাজার বাড়বে, বাজারে কোনো অনৈতিক হস্তক্ষেপ নাই। এখানে কেউ এখন বলছে না যে না আমরা বাজারকে পড়তে দিব না বা বাজারকে আমরা বেশি উঠতে দিব না। যে জিনিসটি আমরা হয়তো পূর্বে অনেক সময় শুনতে পেয়েছি, লক্ষ্য করেছি যে একটি ইন্টারভেনশন ছিল, এই ইন্টারভেনশনটি কিন্তু বর্তমানে নাই, যেটির কারণে এখন বাজার নিজের গতিতে, যেটি আপনি গত 2 দিনে আমরা যেটি দেখলাম যে গতকালকে প্রায় 50 পয়েন্টের উপরে বৃদ্ধি পেয়েছে, আজকে অলরেডি 22 পয়েন্টের কাছাকাছি বৃদ্ধি। এটি যে শক্তি নিয়ে আগাচ্ছে, যে পতনের পর নিজের শক্তিতে আবার বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে, এটির ফলে যেই জিনিসটা হবে যে বাজারে বিনিয়োগকারীদের কনফিডেন্সের জায়গা তৈরি হচ্ছে। বিনিয়োগকারীরা যদি কনফিডেন্ট হয় যে বাজার এখানে আসলে আসলে লোকসান খুব একটা হবে না, তাহলে বাজারে টাকার কোনো অভাব হবে না। বাজারে টাকার অভাব না হওয়া মানেই হলো আমাদের বাজার ভালো। আর বাজারের একটি বড় বিউটি হলো লিকুইডিটি। বাজার যত বেশি লিকুইড থাকবে, আমি যখন শেয়ার বিক্রি করতে চাই বিক্রি করতে পারবো, যখন কিনতে চাই কিনতে পারবো। এইটি অবস্থা যখন তৈরি হবে তখন বাজারের লেনদেন অটোমেটিক ভাবে বাড়বে। যেটি আপনি বললেন যে আমরা হয়তো আজকে দিন শেষে 1000 কোটি টাকার লেনদেন আশা করতে পারি। আসলে 1000 কোটি টাকার লেনদেন এটি বড় ব্যাপার না, ব্যাপার হলো আমরা যেন কোনো ইন্টারভেনশন না হয়, তাহলে বাজার আস্থা ফিরে আসবে। এখন আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা যেটি বলছিলেন যে একটি সুস্থ বা স্বাভাবিক বাজারের যেটি উত্থান পতন থাকবে, টানা দরপতন হবে না, আবার দেখা যাবে যে অনেক বেশি দর হারাচ্ছে। আমরা আসলে পুঁজিবাজারে যেটি সবসময় দেখতাম যে কখনো ভালো, যখন অনেক বেশি বাজার ভালো যাচ্ছে, তার মানে আমরা আসলে ধরে নিতে পারি যে বাজারে একটা বড় পতন হবে, এবং এটি আমরা ট্রেন্ড হিসেবে দেখেছিলাম। এটির পেছনে নিশ্চয়ই আপনি জানেন যে বাজার যারা কারসাজি করে, বিভিন্ন ধরনের ম্যানিপুলেটর যারা থাকে, তারা আসলে এইটির পেছনে কাজ করত। কিন্তু সেই জায়গাটাতে আপনি বলছেন যে সেখান থেকে হয়তো বা আমরা বেরিয়ে আসতে পেরেছি, পুরোটা না হলেও। সেখান থেকে আপনি কি মনে করেন যে এই যে বাজারের যে এখন একটা স্বাভাবিক গতি প্রকৃতি চলছে, এটি দীর্ঘমেয়াদী আমাদের একটা টেকসই পুঁজি বাজারের দিকে নিয়ে যাবে, এবং সরকারের যেসব সংস্কারগুলো এই মুহূর্তে চলছে সেই সংস্কারগুলো ঠিক সময়ে হবে, সেই আশাও কি আপনি করেন কিনা? না, সরকারের তো নানান ধরনের সংস্কার হচ্ছে, আমাদের পুঁজিবাজারে অনেকগুলো সংস্কার কিন্তু আসন্ন। তার ভিতরে আপনি জানেন যে আমাদের মার্জিন রুলসটা এটি হয়তো চেঞ্জ হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই, যেটি হলে আমাদের বাজারের একটি বড় ক্যান্সার, যেটি নিয়ে আমাদের সিকিউরিটিজ কমিশন বা আমরাও আসলে খুব চিন্তিত, যে বাজার মার্জিন নিয়ে বাজারকে কারসাজি করা হয় সবচেয়ে বেশি। এটিকে যদি আমরা যেটিকে সংস্কার বলছি, সংস্কার যদি করা হয় তাহলে বাজারের জন্য ভালো হবে। আর সেই সাথে এটিকে সংস্কার যদি করা যায়, সাথে আমরা যারা ম্যানিপুলেশন যখন হয়, ম্যানিপুলেশন হওয়ার সাথে সাথে যদি ম্যানিপুলেশনটাকে ধরা যায়, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ম্যানিপুলেশন হয়েছে হয়তো 1 বছর 2 বছর আগে, তার শাস্তি পাচ্ছে 2 বছর পরে। তার চাইতেও যদি আমাদের যেহেতু এখন টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমরা অনেক কিছুই এখন অল্প সময়ের ভিতরে ধরতে পারি। এটিকে যদি ধরা হয় যে বাজার যখনই কারসাজি হবে, কারসাজি হওয়ার সাথে সাথে যদি বাজারকে ইন্টারভেনশন করা হয়, বা যারা কারসাজি করছে তাদেরকে যদি ইন্টারভেনশন করা হয়, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসলে বাজারে যদি কোনো কারসাজির আমরা মাত্রাকে কমিয়ে আনতে পারি, বাজার একদম কারসাজি শূন্য হয়ে যাবে এটিকে আশা করা যায় না। যদি কারসাজির মাত্রাকে কমিয়ে আনা যায়, তাহলে বাজার অবশ্যই দীর্ঘমেয়াদী টেকসই হবে। আর এটি তো আমাদের কাম্যতা, যে সবচেয়ে দীর্ঘমেয়াদী বাজার যেন টেকসই হয়। জি, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাদেদুল ইসলাম, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। আপনার সাথে কথা বলে আপনাকে অশেষ ধন্যবাদ। নিউজ 24 এর সমস্ত দর্শককে অশেষ ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা শুনছিলাম। আমাদের সাথে ছিলেন পুঁজিবাজার বিশ্লেষক এবং শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল ইসলাম। এবারে চলে যাচ্ছি মুদ্রা বাজারের খবরে। আমরা যদি দেখি মুদ্রার বিনিময় মূল্য আজকে কি দামে
বৈদেশিক মুদ্রা কেনাবেচা হচ্ছে। মার্কিন ডলার আগের মতোই আছে, 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 123-এ। ইউরো 135 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 30 টাকায় কিনে 32 টাকায় বিক্রি করছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট সোনা প্রতি ভরি 1,71,000 টাকা বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম 1,63,800 এবং 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,40,000 এবং সনাতন স্বর্ণ 1,16,126 টাকা প্রতি ভরিতে বিক্রি হচ্ছে। রূপার দরদাম যদি জানাতে চাই, 22 ক্যারেট রূপা 2,811 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 2,683 টাকা, 2,298 টাকায় মিলছে 18 ক্যারেট রূপা এবং সনাতন রূপা পাওয়া যাচ্ছে 1,726 টাকায়। দর্শক, এরই সাথে আরও একটি বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন আশা করছি। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। বন্যায় কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকশো হেক্টর জমির মরিচ, সবজি, কলাসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। সরকারি সহায়তা চান তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে। মাহতাবুদ্দিন লালনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের দিগন্তজোড়া ফসলি জমি এখন পানির নিচে। হঠাৎ বন্যা আর টানা বৃষ্টিতে এসব এলাকার অধিকাংশ জমির আমন ধান সহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে চাষাবাদ করে এখন ক্ষতির মুখে কৃষক। ধান এগুলো ডুবে গেছে। পাশাপাশি যে আমাদের চিলমারিতে প্রায় 19টা গ্রাম আছে, সেই গ্রামের ম্যাক্সিমাম গ্রামগুলো পানির নিচে নেমে যেত। এই মৌসুমে ধান, পাট ছিল, তারপরে আপনার তিল ছিল, কাউন ছিল, সব। যদি সরকার একটু চোখ দিয়ে তাকাইতো তাহলে মনে হয় আমাদের সবার জন্য, সব কৃষির জন্যই ভালো হতো। সরকারি প্রণোদনা কার্যক্রমে অনিয়ম ও বাছাই প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ অনেক কৃষকের। আমার বুদ্ধির বয়স থেকে ধরেন আমি এত বড় হয়েছি, কৃষি বিভাগের মনে করেন যে কোনো সহযোগিতা পাইনি, কেউ দেখিও নাই যে সহযোগিতা করছে। তো দেখা যায় আবাদ করতে লস হয়ে যায়, হয়তো আবাদ কিছু নষ্ট হয়ে যায়, এমনি তো লস আবার নষ্ট হয়ে যায়, আর আমার তো কোনো অনুদান পাবোই না, পাইও না। যে আমরা যে কৃষিকাজ করি, এই কৃষিকাজ থেকে যেন সরকারি থেকে যদি আমরা এরকম ভাবে কৃষির কিছু এরকম ভাবে বীজ উৎপাদন যেগুলো হয় সেগুলো যদি আমাদেরকে একটু সহযোগিতা করে। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। তাই সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদের জনগণের কথা, অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। তবে প্রণোদনার অনিয়মের বিষয়টি সঠিক নয় বলে দাবি এই কর্মকর্তার। সরকারের উপর প্রণোদনা দেবে, সেই নির্দেশে সেই প্রণোদনার এদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো আমরা। যে সুবিধাগুলো দেয় সেটা ইউনিয়নের ভাগ হয়, ঠিক আছে। কৃষি বিভাগের তথ্য মতে শুধু দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়নে অন্তত 5,000 কৃষকের 1,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুখ থুবড়ে পড়েছে প্রায় 150 কোটি টাকার রাজশাহী বিসিক শিল্পনগরীর 2 প্রকল্প। 3 বছর আগে উদ্বোধন হওয়া এই প্রকল্পের 286টি শিল্প প্লটের মধ্যে মাত্র 3টি প্লটে কার্যক্রম শুরু হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শিল্প পরিকল্পনায় নীতিমালার সুস্পষ্ট বাস্তবায়ন না থাকায় টেকসই শিল্পনগরী গড়ে উঠছে না। মতিউর মুর্তজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালের জুলাইয়ে 50 একর জমিতে গড়ে ওঠা রাজশাহী বিসিক শিল্পনগরী 2 প্রকল্পটি উদ্বোধন করা হয়। প্রায় 150 কোটি টাকার এই প্রকল্পে 286টি শিল্প প্লটের মধ্যে এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে মাত্র 49টি। 3 বছরে মাত্র 3টি প্লটে শিল্প কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, প্লট নিয়ে কেউ ফেরত দিয়েছেন, অনেকে আবার প্রত্যাহার করেছেন। প্লটের অতিরিক্ত দাম, আনুষঙ্গিক সুবিধা চালু না করাকে দুষছেন তারা।
আমরা প্রথমেই ওখানে জমি ক্রয় করতে যে একটা ধাক্কা খাচ্ছি, সেজন্য ওখানে মানুষ বিভিন্ন উদ্যোক্তা প্লট ক্রয় করতে অনিচ্ছা প্রকাশ করছে। ব্যবসায়ীদেরকে যে ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া বা ব্যবসায়ীদের যে সহযোগিতা করা, প্রণোদনা দেওয়া, এই জিনিসটা আসলে করা হয়নি। ব্যবসায়ী নেতারা বলছেন বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা না থাকা, ঋণের জটিলতা এবং প্লটগুলো শিল্প প্রতিষ্ঠান বান্ধব না হওয়ায় এটি চালু হচ্ছে না। যুগ উপযোগী যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে, আপনি দিচ্ছেন এখন স্মল আকারের যে ইন্ডাস্ট্রি করার জন্য, তো সেখানে 7 কাঠা 8 কাঠা 12 কাঠা, তো আপনি ইটিভি প্ল্যান করবেন কোথায়, বর্জ্য ব্যবস্থাপনা করবেন কোথায়? তবে বিসিক কর্মকর্তাদের দাবি শিল্প ধীরে ধীরে গড়ে ওঠে আর প্লট নিতেও আগ্রহী উদ্যোক্তারা। অবশ্যই নিশ্চয় ভাইয়া, শিল্পায়ন তো ধীরে ধীরে হয় ভাই, একবার শিল্পায়ন হয় না, হচ্ছে শিল্প হচ্ছে। শিল্প পরিকল্পনায় সুস্পষ্ট নীতিমালা ও অবকাঠামো সুবিধার অভাবে টেকসই শিল্পনগরী গড়ে উঠছে না বলছেন বিশেষজ্ঞরা। অবকাঠামোগত ডেভেলপমেন্টগুলো এখনো সেই পরিমাণে কিছুই হয়নি। এটি হচ্ছে বাংলাদেশের শিল্প পরিকল্পনা, শিল্প উন্নয়ন পরিকল্পনার একটি দেশব্যাপী একটা সমস্যা। অর্থনৈতিক মন্দার বর্তমান বাস্তবতায় এখনই রাজশাহী বিসিক শিল্পনগরী 2 প্রকল্প আলোর মুখ দেখবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাজ্যে এখন অনেক কম ভাড়ায় পাওয়া যাচ্ছে টেসলার ইলেকট্রিক গাড়ি। 1 বছর আগের তুলনায় প্রায় অর্ধেক খরচে টেসলা ইলেকট্রিক গাড়ি ভাড়া নিতে পারছেন ব্রিটিশ চালকরা। সোমবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিক্রি কমে যাওয়ায় গাড়ি লিজিং সংস্থাগুলোকে প্রায় 40% পর্যন্ত ছাড় দিতে বাধ্য হয়েছে টেসলা। এছাড়া গাড়ি রাখার জায়গার অভাবও একটি বড় কারণ বলে জানিয়েছে রয়টার্স। তবে টেসলা বা অন্য কোনো সংস্থা এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।